আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, একটা হাইপোথেটিক্যাল আলোচনা করি। ধরুন নির্বাচন হলো, চমৎকারভাবে নির্বাচন হলো এবং মানুষ দলমত নির্বিশেষে সবাই নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে হাজির হলো। এমনকি আওয়ামী লীগের যারা লোকজন আছেন তাদের মধ্যে একটা অনুশোচনা বোধ এলো যে আওয়ামী লীগের যে সকল নেতা আছেন তারা তো আসলে আমাদের উপর ছড়ি ঘুরিয়েছেন, আমাদের মাথায় কাঁঠাল রেখে তারা ভেঙে ভেঙে খেয়েছেন এবং 15 বছর ধরে সাধারণ যারা নেতাকর্মী আছেন তাদেরকে ঠকিয়েছেন, দেশের টাকা লুট করেছেন, আর সাধারণ নেতাকর্মীদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে তারা লন্ডন, আমেরিকা, জেদ্দা, দুবাই, রাশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর সব দেশে গিয়ে পায়ের উপর পা তুলে মৌজ মারছেন আর বিদেশে বসে বড় বড় কথা বলছেন। আর বাংলাদেশে যারা আছেন কেউ পালিয়ে আছেন, কেউ জুলুম অত্যাচারের শিকার হচ্ছেন, একটা বিরাট অংশ জেলখানাতে আছেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু। কাজেই তাদের ভিতরে একটা অনুশোচনা হলো, বাদ দেন এই সমস্ত ব্যাপারে, গণতন্ত্র আসুক, সুশাসন প্রতিষ্ঠিত হোক, আমরা যে ভালো প্রার্থী যাকে পছন্দ হবে তাকে আমরা ভোট দেবো এবং এই জন্য আওয়ামী লীগের সকল ভোটাররা ভোট কেন্দ্রে গেল। এরকম একটা হাইপোথেটিক্যাল চিন্তা আমরা করি, অনেকটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো। তো এরকম যে একটা অবস্থা হয় তাহলে 13 কোটি ভোটার, মানে 13.5 কোটি ভোটার, সেই 13.5 কোটি ভোটারের মধ্যে যদি 80% ভোট কেন্দ্রে উপস্থিত হয়, কত হয়, কত ভোটার হয়? প্রচুর ভোটার উপস্থিত হবেন। এখন এই যে ভোটার, ধরুন 15-13 কোটি ভোটার, এর মধ্যে 80% 10 কোটির বেশি হবে। 10 কোটি ধরে একটা রাউন্ড ফিগার ধরে আমরা আলোচনা করি। তো এই 10 কোটি ভোটারের মধ্যে 54% ভোটার কারা? মহিলারা। 54% ভোটার হলো মহিলারা। তো তারা কাকে ভোট দেবেন? তারা কি ভোট কেন্দ্রে আসবেন? তারা কি পুরুষদের মতো সচেতন? তারা কি পুরুষদের মতো দলবাজ? নাকি তাদের গতি প্রকৃতি এবং চিন্তা চেতনা ভিন্ন এবং ভোটের ময়দানে তারা কাকে কিভাবে ভোট দেন এই বিষয়ে কি আমাদের কোনো জরিপ আছে? এই বাঙালির যে মন, আমাদের দেশে যেমন গান আছে, উজান গাঙের নাইয়া, আমায় এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলারে, বা শুনো তাজেল গো। মানে এই যে আবহমান বাংলার যে প্রকৃতি, পরিবেশ এবং গান, নারীকে নিয়ে যে গল্প, কবিতা, উপন্যাস, এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? রাজনীতির ময়দানে নারীরা কিভাবে সিদ্ধান্ত নেয়, এটা নিয়ে কি আমাদের যারা রাজনীতিবিদ তারা কি গবেষণা করেছেন? করেননি। আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। আমি যখন 2009 সনে, মানে 8 সনে ইলেকশনের জন্য গলাচিপাতে গেলাম, তো সেই সময়টিতে যেটি হলো, বয়সে তরুণ ছিলাম, তারুণ্য ছিল, প্রচণ্ড গতি ছিল। ওই সময়টাতে আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন যথেষ্ট শক্তিশালী ছিলেন। বিএনপির প্রতিদ্বন্দ্বী অত্যন্ত শক্তিশালী ছিলেন, আর আওয়ামী লীগে আমার যারা বিরোধিতাকারী ছিলেন তারা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে মেধাবী রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। তো সকল মেধা এবং যোগ্যতা, মানে এটা, মানে আমার যে গতি ছিল, তারুণ্য ছিল, সেই তারুণ্যের কাছে পরাজিত হয়েছিল। তখন হঠাৎ করে একদিন এক ভদ্রলোক বিএনপি করেন, একটা কলেজের প্রিন্সিপাল। তো উনি খুব বেশ স্ট্রেট এবং ফরওয়ার্ড ওয়েতে, যাকে বলা হয়, আমাকে বললেন যে আপনি আসছেন, আপনি তো একটু ইয়াং, এখন আপনার বয়স আছে, এই বছর না হলেও ভবিষ্যতে হবেন আর কি। তো ভবিষ্যতে মানে আমি বিব্রত হলাম না। আমি তারা বললাম যে ভাই, আপনাকে একটা কথা বলি, আপনার বয়স হয়ে গেছে, আপনি এখনো তরুণদের মন মানসিকতা সম্পর্কে বুঝতে পারেন না, নারীদের মন মানসিকতা সম্পর্কে বুঝতে পারেন না। আপনি আর বছরখানেক পরে রিটায়ার্ড করবেন, ইউর এজড ম্যান। আপনি লিখে রাখেন, আপনি ভোট আমাকে দিবেন না, কিন্তু আপনার স্ত্রী এবং আপনার সন্তানেরা আমাকে ভোট দেবে। লিখে রাখেন আপনি, এবং আপনাদের এই তাদের ভোট নিয়ে আমি পাশ করব। পরবর্তীতে আমি খোঁজ নিয়েছি, দেখলাম যে আমার সেই প্রেডিকশন ঠিক হয়েছিল। ওই ভদ্রলোক আমাকে ভোট দেননি, কিন্তু তার স্ত্রী এবং সন্তানেরা আমাকে ভোট দিয়েছিল, অথচ আমি তাদের কাছে যাইনি, বলিনি, এবং এই যে ভদ্রলোকের সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছে এটা আমি আর এই ভদ্রলোক ছাড়া কেউ জানেননি। এই হলো বাস্তবতা। তো এটা আমি কেন এবং কীভাবে বলেছিলাম এভাবে যে সাবের হোসেন চৌধুরী যখন প্রথমবার সেই নির্বাচনে দাঁড়ালেন, তো
আমি ওই এলাকাতে একদিন গেছি, উনি বাসা ওই এলাকাতে একটা বাসাতে গেছি। তো নিচতলাতে মানে একটা গলির মধ্যে সাবির হোসেন চৌধুরী নির্বাচনী প্রচারণার জন্য নামছেন। তো নামার পর সেই যে বিভিন্ন বাসার মহিলারা পাগলের মতো সাবির হোসেন চৌধুরী আসছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মানে ব্যালকনিতে দৌড়, নিচে দৌড়, মানে তাকে এক পলক দেখার জন্য তার প্রতি যে আগ্রহ, সেটা আমি একেবারে ওই সময়টিতে মানে একটা বিস্ময়ে বিমূঢ় হয়ে গেছিলাম। হাউ ইট ইজ পসিবল, কেন? তো এই যে বাসায় আমি গেছিলাম, তাই সে বাসার মহিলারা অত সচেতন নন, কিংবা তারা সাবির হোসেন চৌধুরী কে, কোন দলের ইত্যাদি ইত্যাদি মানে তাদের জানারও কথা নয়। কিন্তু ওই সময়টাতে নির্বাচনের ময়দানে তাদের একটা ক্রেজ তৈরি হয়ে গিয়েছিল তাদের মধ্যে সাবির হোসেন চৌধুরী সম্পর্কে। সে ধনী, সে হ্যান্ডসাম, লেখাপড়া জানা, শিক্ষিত, সজ্জন ইত্যাদি নানা রকম ইতিবাচক কথাবার্তা। তো ওটা আমার মনের মধ্যে ছিল। আমি যখন নির্বাচনের ময়দানে গেলাম, সঙ্গত কারণে আমার যারা প্রতিদ্বন্দ্বী বিএনপি আওয়ামী লীগের, তারা ওখানে অত্যন্ত পরিচিত মুখ। তারা কি ভালো করতে পারেন, কি মন্দ করতে পারেন, এটা সবার মুখস্থ। তাদেরকে নিয়ে মানুষের কোনো আশা ছিল না, হতাশা ছিল, দুরাশা ছিল, রাগ ছিল, ক্রোধ ছিল। তো আমি যখন গেলাম তখন আমাকে নিয়ে তাদের একটা স্বপ্ন ছিল। এরপরে অনেকে আমার মধ্যে তাদের সন্তানের ছবি দেখতে পেরেছেন, বন্ধুর ছবি দেখতে পেরেছেন। ফলে নির্বাচনের মাঠে একটা জোয়ার তৈরি হয়ে গেছিল, যেটা প্রার্থী হিসেবে আমি কিন্তু টের পেয়েছিলাম। এই গেল এক। ২ নম্বর হলো যে নারীরা ভীষণ রকম কৌতূহলী, এবং কৌতূহলী মানে অচেনা জায়গার ব্যাপারে তারা খুব দুর্বল থাকে। ২ নম্বর হলো যে তারা সাবমিশনটা খুব পছন্দ করে, বিনয়টা খুব পছন্দ করে, ভদ্রতাটা খুব পছন্দ করে, এবং মানসিকভাবে ধর্মপরায়ণা হয়ে থাকে। এগুলো মহিলাদের। আর নতুন যারা ভোটার আছে, একেবারে তরুণ যারা ভোটার আছে, তারা মানে যাকে বলে যেখানে তারুণ্য আছে, যেখানে স্বপ্ন আছে, যেখানে গল্প আছে, যেখানে ভবিষ্যৎ আছে, এই জিনিসগুলো তাদের কাছে উপস্থাপন করতে পারে। নাটক আছে, সিনেমা আছে, এই জিনিসগুলো যদি বর্ণনা করা যায় সুন্দর মতো, তাহলে তরুণরা আকৃষ্ট হয়ে যায়। আমি ছোটকালে আমরা যখন সেই আমাদের তো পুরো পরিবারই আওয়ামী লীগ করতেন। তো আমাদের গ্রামে সেই 4-5 যারা পড়তো, আপনি চিন্তা করেন সেই বঙ্গবন্ধুর জামানাতে, আমার এখনো মনে আছে। তো বঙ্গবন্ধুর জামানাতে যখন জামায়াত ইসলামী নিষিদ্ধ, তখনও তাদের কার্যক্রম কোন পর্যায়ে ছিল যে একটি প্রাইমারি স্কুলে ক্লাস 4-এ পড়ে যে ছেলে, হাই স্কুলে ক্লাস 6-এ পড়ে যে ছেলে, তাদেরকে শিবিরে উদ্বুদ্ধ করার জন্য দলে দলে জামাতের লোক বিভিন্ন স্কুলে, প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক স্কুলে ঘুরে বেড়াতো। আমার নিজের চোখে দেখা। আমার এক চাচাতো ভাই আমার কাছে আসছে, আমার 1 বছরের ছোট, মাত্র 1 বছরের ছোট। ও সেদিন আমাকে স্মরণ করে দিল যে ভাইয়া, ওই দিন ওই বয়সে আপনি আমাকে গালি দিয়েছিলেন। আমি যখন 5-এ পড়ি, ও তখন 4-এ পড়ে। তো আমার কাছে আসছে যে এরকম শিবিরের একটা দাওয়াত আছে, ভাইয়া আপনি যাবেন কিনা। এখনকার 4-এর ছেলেরা এটা কল্পনাই করতে পারা যায়, কিন্তু আমাদের গ্রাম বাংলায় ক্লাস 4-5 ছেলেরা, আমরা ওই সময়টাতে বেশ ম্যাচ করছিলাম। তখন আমি তাকে একটা বকা দিয়েছিলাম যে শফি, ওর ডাকনাম শফি, শফি তোমার এত বড় সাহস, লেখাপড়া ছেড়ে তুমি এই সমস্ত আজে বাজে জিনিসের মধ্যে জড়িয়েছো, যাও। তো ও আমাকে এই কয়দিন আগে বলে যে ভাই, আপনি মনে আছে ওই সময়টাতে আপনার ওই পার্সোনালিটি ছিল যে আপনি আমাকে একটা গালি দিয়েছেন। আমার জীবনে শিবির করাও হয়নি, আর কোনো কিছু করা হয়নি, কিন্তু আপনি এই যে আমাকে গালি দেওয়ার যে সক্ষমতা অর্জন করেছেন, সেখান থেকে আল্লাহ আপনাকে কোথায় নিয়ে আসছে, এই কথাগুলো তারা বলছিল। তো এটা বললাম যে জামাত শিবিরের যে কার্যক্রম, সেই কার্যক্রমটা তৃণমূল লেভেলে কিভাবে ঘটে, যাদের অভিজ্ঞতা নাই তারা সেই জিনিসটা বুঝতে পারবেন না। কিছুটা বুঝতে পেরেছেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বুঝতে পারার কারণেই তিনি রীতিমতো বিক্ষুব্ধ হয়েছেন, সংক্ষুব্ধ হয়েছেন, এবং মুখে যা আসে তাই কিন্তু তিনি বলে ফেলছেন জামাত সম্পর্কে। জামাতের মহিলারা যে এই মুহূর্তে প্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। আমার নির্বাচনী এলাকায় গলাচিপার ঘটনা শোনান। গলাচিপাতে সেই ওখানে তো আমি যখন ছিলাম, শিবির জামাত এগুলোর নামগন্ধই ছিল না। আমার ধারণা ছিল 1000-5 লোক জামাত শিবির করে। কিন্তু 2015 সনে এসে, মানে 18 সনে আমি যখন বিএনপি নির্বাচন করতে গেলাম, তখন যেহেতু জামাত শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধ ছিল, জামাত শিবিরের লোকজন দেখলাম, এবং ওদের কাছ থেকে জানলাম যে ওদের 15,000 একদম লিস্টেড ভোটার আছে। এটা 2018 সনে। তো 2018 সনে যদি 2009 সনে ছিল 5,000 ভোট, আর 2018 সনে যদি 15,000 ভোট হয়ে থাকে, তাহলে এই সময়টাতে তাদের ভোট না হলে 30,000 হয়ে গেছে কম করে। এবং তারা এই 30,000 ভোট হলো, তারা যেখানে বলবে সেখানে দিন দুপুরে সবার সঙ্গে তারা সিল মারবে। কিন্তু
আমার নির্বাচনী এলাকাতে যে 4.5 লাখ ভোটার আছে, সেই 4.5 লাখ ভোটারের মধ্যে যদি ধরেন 2.5 লাখ বা 2 লাখ নারী ভোটার আছে, এই 2 লাখ নারী ভোটারকে টার্গেট করার জন্য জামাতের নারী কর্মীরা প্রত্যেকটি মহিলার কাছে চলে গেছে। তাদের যারা প্রতিপক্ষ মিছিল করছে, মিটিং করছে, স্লোগান করছে, এক পক্ষ আর এক পক্ষকে হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু বুকের মধ্যে একটা কোরআন শরীফ রেখে, একটা জায়নামাজ নিয়ে, একটা আতর নিয়ে, মানে কোনো মহিলার কাছে গিয়ে জামাত ছাড়া এই পর্যন্ত কেউ দাওয়াত পাঠায়নি। এভাবে ধরেন বাংলাদেশের যদি 5.5 কোটি মহিলা ভোটারদের কাছে জামাত ইতিমধ্যে তাদের দাওয়াত পৌঁছে দিয়ে থাকে, তার মধ্যে কতজন মানুষ কমিট করেছে, কতজন মানুষ বায়াত গ্রহণ করেছে, কতজন মানুষের মন নরম হয়েছে আমরা জানি না, কিন্তু মহিলাদের একটা চরিত্র, তারা কথা দিলে কিন্তু কথা রাখে। মহিলারা ইন জেনারেল কথা দিলে কথা রাখে। তো সেক্ষেত্রে কত মানুষ জামাতকে ভোট দেওয়ার ব্যাপারে কথা দিয়েছে, ফলে ভোটের দিন যে ভোটারের উপস্থিতি, এবং সেখানে যদি মহিলা ভোটার উপস্থিতি খুব বেশি হয়, বিএনপির বাস, কোনো সন্দেহ নাই। এবং জামাতের যে কি হবে এটা বলা যায় না। খুব অল্প মানে সংখ্যক, মানে 5% বা 6% ভোটার নিয়ে, সীমিত সংখ্যক কর্মী নিয়ে তারা এই যে মহিলাদের দিয়ে এই ভোট বিপ্লব যদি ঘটিয়ে ফেলে, আমি তো আশ্চর্য হব না। সেকেন্ডে যে বললাম যে যারা নতুন ভোটার হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে, তাদেরকে টার্গেট করে কিন্তু জামাত এবং শিবিরে যারা লোকজন আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে, অনবরত কাজ করেছে দিন এবং রাতে। মিছিল নাই, মিটিং নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, দিন রাত 24 ঘন্টার মধ্যে 22-23 ঘন্টায় হয়তো তারা কাজ করে যাচ্ছে নিজের পকেটে পয়সা খরচ করে। বিএনপি অন্যান্য যারা লোকজন আছে টেরই পাচ্ছে না যে কি হচ্ছে। এজেন্ট নাই, মিছিল নাই, মিটিং নাই, লোক নাই, দৃশ্যমান নাই, কিন্তু এই দুটো গ্রুপকে, অর্থাৎ নতুন ভোটার এবং মহিলাদেরকে টার্গেট করে জামাত যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তা যদি হাইপোথেটিক্যালি নির্বাচনের ময়দানে ভোটারের উপস্থিতি ঘটায়, সুন্দর একটি নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, কোনো রকম গন্ডগোল না হয়, আর যদি মানে সবাই ভোট দিতে সুযোগ পায়, তাহলে এই যে বললাম মহিলা ভোটার এবং নতুন ভোটারদেরকে দিয়ে জামাত যদি একচেটিয়া ব্যাটিং করে এবং ছক্কা মারে, কি করবেন আপনি বলেন? আমাদের গ্রাম অঞ্চলে গালকে বলে টাউয়া। নিজের টাউয়া ধরে টানাটানি করা ছাড়া আপনার আর কিছুই থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।